নবম শ্রেণীর ভূগোল তোমাদের সপ্তম অধ্যায় ভারতের সম্পদ, এটা সম্পর্কে জানবো আজকে ক্লাসে। প্রথমে আমাদের জানতে হবে যে সম্পদটা কি, আর যে সম্পদটা রয়েছে সেটা কিন্তু ভারতের সম্পর্কেই জানানো হবে। বিশ্বের বিভিন্ন দেশের আলাদা আলাদা সম্পদ কিন্তু রয়েছে, আমরা আমাদের সিলেবাসে ভারতের সম্পদ সম্পর্কে আমাদের জানবো। এরপরে পশ্চিমবঙ্গ আমরা পাবো পরের অধ্যায়গুলোতে। দেখো সম্পদটা কি একটু আমি বুঝিয়ে দিই তোমাদের। মানে দেখো, আমাদের প্রথমে একটা জিনিস, নিজেদের সংজ্ঞা কিন্তু চেষ্টা করবে না লেখার, মানে নিজেরা সংজ্ঞা বানিয়ে লিখবে না, কারোর মত অনুযায়ী সংবাদ মানে সম্পদ কি সেটা লিখবে। বুঝতে পেরেছো? সুবিধা হয় তাহলে। যেমন E.W. জিমারম্যানের তার ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই গ্রন্থে তিনি সম্পদের ব্যাখ্যা দিয়েছেন। তিনি একটা সম্পদ সম্পর্কে বলেছেন সম্পদ কি। দেখো কোট আনকোট দেওয়া রয়েছে, সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয়। কোনো বস্তু বা পদার্থ যে কাজ করে সেই বস্তুর মধ্যে যে কাজ করার শক্তি রয়েছে তাই হচ্ছে কিন্তু সম্পদ। অর্থাৎ সম্পদ হলো পদার্থের সেই কাম্য শক্তি যা মানুষের অভাব মোচনের এবং চাহিদা মেটায়। সব থেকে গুরুত্বপূর্ণ লাইন এইটা। সম্পদ আমরা তখনই বলবো যখন সেটা মানুষের উপযোগিতা সৃষ্টি করে। সম্পদ সবসময় উপযোগিতার সৃষ্টি করবে, এটা মাথায় রাখবে। সেটা সম্পদ নয় যেটা উপযোগিতা সৃষ্টি করে না। উপযোগিতা আবার কি জিনিস এক্ষুনি বললো, যেটা মানুষের অভাব মোচন করছে না, চাহিদা মেটাচ্ছে না, সেটা কিন্তু সম্পদ নয়। যেমন আমি একটা উদাহরণ হিসাবে বলি, আমার কাছে ধরো 1 ভরি সোনা রয়েছে বা 10 ভরি সোনা রয়েছে, এখন বাজার মূল্য প্রায় 7-8 লাখ টাকা বটে। এইবারে সেই সোনাটা আমার ব্যাংকে ধরো জমা আছে, আমি কিছু করতে পারছি না, সেইটা কিন্তু আমার কাছে সম্পদ নয়। কেন? সেই সোনাটা আমার চাহিদাও মেটাচ্ছে না, সেই সোনা থেকে আমি পয়সাও ধরো পাচ্ছি না, সেই সম্পদের গচ্ছিত আছে তাছে। আমি ধরো একটা বাইক কিনেছি, কিন্তু বাইক আমি চালাতেই জানি না। আমি একটা বাইক কিনেছি কিন্তু আমি বাইকটা চালাতেই জানি না, তাহলে বাইকটা আমার কোনো কাজেই আসছে না, তাহলে বাইকটা কিন্তু আমার সম্পদ নয় বা অ্যাসেট কিন্তু নয়। অ্যাসেটও বলে অনেকে। ঘর বাড়ি মানুষের কিন্তু সম্পদ নয় বটে, জমিটা সম্পদ হতে পারে, ঘরটা সাধারণত সম্পদ হয় না। কেন? হ্যাঁ, এবার তুমি এই ঘরটা যদি ভাড়া দাও তাহলে সম্পদ। ঘর ভাড়া দিলে সম্পদ, কেন? সেখান থেকে তোমার পয়সা আসছে, কোনো আর্থিক কোনো কিছু আসছে, হ্যাঁ, চাহিদা মিটছে, টাকা পাচ্ছ, তাহলে এইগুলো সম্পদ। তাহলে সম্পদ কী হবে? উপযোগিতা সৃষ্টি করবে, এটা মাথায় রেখো। এরপরে গিয়ে যাই। দেখো মানুষ কিন্তু একটা সম্পদ, ওই জন্য মানব সম্পদ আছে। আবার মানব সম্পদ আছে না, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীও আছে, মানব সম্পদকে উন্নত করবে। যেমন খেলাধুলা, মানুষকে বিজ্ঞান চেতনায় নিয়ে যাওয়া। বুঝতে পেরেছো? তাহলে মানুষের বিজ্ঞান মনস্কতা, জ্ঞান, বুদ্ধি, সচেতনতা ইত্যাদি হচ্ছে অবস্তুগত বিষয়ও কিন্তু সম্পদ। তাহলে মানুষ একটা সম্পদ, কিন্তু সেই মানুষটা কাজে লাগতে হবে। এরপরে আমরা জানবো সম্পদের বৈশিষ্ট্য। সম্পদের বৈশিষ্ট্য সম্পর্কে এবার আমরা জানবো। দেখো আমি প্রথমেই যেটা বললাম, আর সম্পদের বৈশিষ্ট্য ফার্স্টই উপযোগিতা। তার মানে কি? কোনো পদার্থ মানুষের প্রয়োজনে লাগলে, চাহিদা মেটালে সেটা হচ্ছে সম্পদ, সেটা হচ্ছে উপযোগিতা। কার্যকারিতা। আচ্ছা, কার্যকারিতা সম্পদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অভাব পূরণের সামর্থ্য থাকবে। আমি বললাম এই যে পড়াশুনো করছি আমরা, এই পড়াশুনোটাও একটা সম্পদ। এই যে জ্ঞান আমরা নিচ্ছি, গ্রহণ করছি, এই জ্ঞানটাও কিন্তু একটা সম্পদ। বাবু শুনবে মন দিয়ে। কেন কি? এই জ্ঞানটা আজ থেকে 10 বছর পর আমাদের, 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর পর আমাদের কাজে লাগবে। তাহলে জ্ঞানটা হচ্ছে আমাদের সম্পদ। বুঝতে পেরেছো? টাকা পয়সা আমাদের সম্পদ বটে, কিন্তু সবসময় টাকা পয়সা সম্পদ নয়। তোমাকে যদি মাছ সমুদ্রে আমি রেখে দিই, 1 কোটি টাকা দিয়ে দিই, সম্পদ হবে? টাকার কোনো মূল্য হবে না। মাছ সমুদ্রে কিছুই নাই, কি কিনবে? টাকা দিয়ে কিছু কিনতে পারবে না।
বেশ, এরপরে দেখো গ্রহণযোগ্যতা। সম্পদের গ্রহণযোগ্যতা সবার কাছে সমান। টাকা তোমার দরকার নাই, দরকার আছে, আমারও দরকার আছে, এরও দরকার আছে। বুঝতে পেরেছ? তার মানে কি, সম্পদ কিন্তু প্রত্যেকের প্রয়োজন। বুদ্ধি সবার লাগে, সবার দরকার, কিন্তু কেউ পরিশ্রম করার চেষ্টা করে না, তাই তো? সেইটা অর্জন করার কেউ চেষ্টা করে না। জ্ঞান সবার দরকার, কিন্তু জ্ঞান নেওয়ার সময় নাই। এরপর দেখো চাহিদা। সম্পদ সম্পূর্ণ চাহিদা নির্ভর। আমাদের যে যে চাহিদা থাকে সেগুলো চাহিদা নির্ভর। বুঝতে পেরেছ? তাহলে সম্পদ কিন্তু কি চাহিদা নির্ভর। তোমার কোন সম্পদ লাগবে, আমার সেই সম্পদ নাও লাগতে পারে, আমার সেই সম্পদের প্রয়োজন নাও হতে পারে। বুঝতে পেরেছ? এইটা সুগমতা। সম্পদ সহজে আহরণ করা যাবে, সহজেই তুমি সম্পদটাকে পাবে। খনিজ সম্পদ সহজেই পাওয়া যায়, মানব সম্পদ সহজেই পাওয়া যায়, সম্পদ আমরা সহজেই পাবো। গতিশীলতা। জ্ঞান এবং প্রযুক্তির উন্নতির মাধ্যমে সম্পদ আরও উন্নত সম্পদে পরিণত হবে। তাহলে মানুষ, যেটা জ্ঞান ছিল মানুষের মধ্যে, আরও মানুষ ধীরে ধীরে জ্ঞানী হচ্ছে প্রযুক্তি এবং জ্ঞান বিজ্ঞানের মধ্যে দিয়ে। বেশ, তাহলে এটা মনে রাখবে। অনেকগুলো দেখবে পয়েন্ট দিয়েছে তোমাদের। সম্পদের সংকোচন এবং প্রসারণও হয়। সম্পদ সৃষ্টির উপাদান কোন কোনগুলো? যেগুলো সম্পদ সৃষ্টি করে, তিনটি উপাদানের নাম বলো। একটা হচ্ছে প্রকৃতি, মানে প্রাকৃতিক সম্পদ আছে, যেমন খনিজ পদার্থগুলো, সেগুলো সম্পদ। 2 নম্বর হচ্ছে মানুষ নিজে একটা সম্পদ। 3 নম্বর হচ্ছে সংস্কৃতি একটা সম্পদ। বুঝতে পেরেছ? যেমন দেখো সংস্কৃতি কিভাবে সম্পদ। তাহলে আমরা সম্পদের বিভিন্ন উপাদান হিসাবে 3টি উপাদান আমরা পেলাম। একটা প্রকৃতি, 2 নম্বর মানুষ, 3 নম্বর হচ্ছে সংস্কৃতি। এবার আমরা এই তিনটের সম্পর্কে জানবো ছোট ছোট করে। প্রথমে কি প্রকৃতি। প্রকৃতি মধ্যে দেখো পৃথিবীর বুকে জৈব এবং অজৈব পদার্থ আছে, সঞ্চিত রয়েছে। জৈব এবং অজৈব। জৈব মানে জীবদেহ থেকে যেটা আসে, অজৈব মানে হচ্ছে যেগুলো জীবদেহ থেকে নয়। এগুলোর মধ্যে কিছু গচ্ছিত সম্পদ, যেগুলো গচ্ছিত রয়েছে, যেগুলো কি রয়েছে গচ্ছিত। গচ্ছিত মানে এক জায়গায় আছে সেগুলো। এবং কিছু পুনর্ভব বা প্রবহমান সম্পদ রয়েছে। প্রকৃতির এই সম্পদগুলিকেই মানুষ জ্ঞান বুদ্ধি প্রযুক্তির মাধ্যমে সরাসরি গ্রহণ করে বা পরিবর্তন করে ব্যবহার করে। যেমন দেখো এই পেট্রোলিয়াম। আমরা যদি এই পেট্রোলিয়াম দেখি, পেট্রোল নয়, পেট্রোলিয়াম জাত দ্রব্য, মানে পেট্রোলিয়াম আমরা পাই মাটির তলা থেকে, পাঁক জাতীয় কালো অংশ, সেইগুলোকে শোধন করা হয়। তারপর আমরা পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো পাই, ন্যাপথলিন এগুলো পাই। এইগুলো মানুষ কি করে? প্রসেস করে কারখানায়। বুঝতে পেরেছ? তা এই জিনিসগুলোই হচ্ছে কি গচ্ছিত সম্পদ। এরপরে দেখি মানুষ সম্পর্কে আমরা দেখি কি বলেছে। মানুষ হচ্ছে সম্পদ সৃষ্টির মূল উপাদান। মানে এই যে সম্পদগুলো সৃষ্টি হচ্ছে তার মূল উপাদান কে? মানুষ। তার মূল উপাদান হচ্ছে মানুষ। সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা 3 প্রকার। একটা হচ্ছে সম্পদ সৃষ্টিকারী, মানুষ সম্পদ সৃষ্টি করতে পারে। মানুষ সম্পদ যে সম্পদ সৃষ্টি করলো, যেমন শ্রম, মানুষের শ্রম হচ্ছে সম্পদ। জ্ঞান বুদ্ধি এইগুলো সম্পদ, প্রাকৃতিক সম্পদ। সম্পদ ভোগও করে মানুষ, মানুষ সৃষ্টি করে, মানুষই ভোগ করে, আবার মানুষই ধ্বংস করে। বুঝতে পেরেছো? তাহলে সম্পদ মানুষ সৃষ্টি করে, সব সম্পদ নয় কিন্তু, কারণ খনিজ পদার্থ তো মানুষ থোড়াই সৃষ্টি করবে। প্রকৃতিতে যেগুলো রয়েছে যেমন সোনা, রূপো, পেট্রোলিয়াম, ম্যাঙ্গানিজ, হ্যাঁ কৃত্রিমভাবে করে সেগুলো অন্য জিনিস, কিন্তু প্রকৃতিতে আমরা যেটা বহু পরিমাণে পাই সেগুলো প্রাকৃতিকভাবেই হয়েছে। হিরে, কৃত্রিম হিরেও আছে। তা মানুষ কি করে? সম্পদের সৃষ্টি করে, ভোগ করে, ধ্বংস করে, বাস। এরপরে সংস্কৃতি দেখি। জ্ঞান হচ্ছে সম্পদের প্রকৃতি জননী। ঠিক আছে? প্রকৃতি জননী, তাহলে জ্ঞানটা প্রয়োজন। দেখো সংস্কৃতি কি?
সংস্কৃতি না মানুষকে সভ্য করে, সংস্কৃতি মানুষকে সভ্য করে। বলে না সংস্কার নাই তোর মধ্যে, সংস্কার নাই মানে কি? ব্রাহ্মণদের একটা সংস্কার হয় উপনয়ন, ওদের সংস্কার বলে, মানে শুদ্ধ করে আর কি। আমাদের এই যে জীবন, ল্যাংটা জীবন, আমরা ধীরে ধীরে কি হয়, আমরা সবাই উলঙ্গ হয়েই জন্মাই। আমি উদাহরণ হিসাবে বলছি, উলঙ্গ হয়েই আমাদের চলে যেতে হয়, মানে ড্রেস ফ্রেস নিয়ে যাই না, আমরা জামা কাপড় পোশাক পরে আসিও না, যাইও না। কিন্তু তার পরবর্তীকালে যে সময়টা আমরা কাটাই, সেখানে তো আমরা পোশাক পরিচ্ছদ পরি, ধীরে ধীরে আমাদের লজ্জাবোধ আসে, ঠিক আছে? ধীরে ধীরে সেই লজ্জাবোধ চলেও যায়। যখন বয়স হয় না, আমাদের শরীরে কি পোশাক আছে কি নাই সেটার হুঁশ আমাদের থাকে না। যেমন ছোট ছেলেদেরও থাকে না, সেরকম বুড়োদেরও থাকে না। ধীরে ধীরে আমরা সম্পদ সৃষ্টি করি, সম্পদটা গ্রহণ করি, ধ্বংস করি, আর সংস্কৃতির তার মধ্যেই ঢোকাই আমরা। মানে আমরা নিজেদেরকে সভ্য করতে, সমাজের মধ্যে উঁচু হতে আমরা সংস্কৃতির প্রয়োগ করি। আর এই বাংলা, এই পশ্চিমবঙ্গ হচ্ছে সংস্কৃতির মূল পুরাধার, সংস্কৃতির মূল জায়গা, সংস্কৃতির মূল কেন্দ্র আমাদের এই পশ্চিমবঙ্গ, কলকাতা। বুঝতে পেরেছ? জয় অফ সিটি বলা হয় কলকাতাকে, আনন্দের শহর। এখানেই সব থেকে বেশি ফেস্টিভ্যাল হয় কলকাতায়। বুঝতে পেরেছ? যত নাচ গান হ্যান ত্যান হাবি যাবি কলকাতাতেই সব থেকে হয়, কারণ এটা হচ্ছে কালচারাল সিটি অফ ইন্ডিয়া। তাহলে এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি হচ্ছে একটা সম্পদ। কেউ যদি গান বাজনা খেলাধুলো এই সমস্ত করে, সেগুলো তো তার সংস্কৃতি। শুধু যে পড়াশোনা করতে হবে তা কোনো মানে নয়, তার পাশাপাশি আমাদেরকে অনেক কারিকুলাম আছে, অনেক অ্যাক্টিভিটি আছে যেগুলো আমরা সংস্কৃতির মধ্যে ফেলতে পারি। তা এই তিনটে জিনিস আমরা পেলাম। কী কী তিনটে জিনিস? সম্পদের মধ্যে প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি, এই তিনটে। বেশ, এবার তোমাদের দেখবে শ্রেণী বিভাগের ভিত্তি এখানে দেওয়া রয়েছে। সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে কি কি হতে পারে উদাহরণ দেবে। স্থায়িত্ব অনুসারে, জৈব বৈচিত্র্য অনুসারে, বন্টন অনুসারে, সম্পদের মালিকানার ভিত্তিতে। সম্পদে অনেক ভাগ রয়েছে। তার সত্ত্বেও এবারে তোমাদের পরীক্ষার জন্য কিছু পড়তে হবে। এই যে তোমাদের সম্পদ কাকে বলে, বারবার বলছি, নিজের সংজ্ঞা দেবে না, কোনো একজন ভূবিজ্ঞানীর সম্পর্কে দিলে, যেমন এই যে E.W. জিমারম্যান, মানে তিনি সম্পদ শাস্ত্রকার, মানে তিনি সম্পদ নিয়েই পড়াশোনা করেছেন জিমারম্যান। তাহলে তার যে সংজ্ঞাটা হবে আমাদের থেকে অনেক উৎকৃষ্ট মানের। আমরা তো স্টুডেন্ট, আমরা, বুঝতে পেরেছ? তারা সম্পদ নিয়েই পড়াশোনা করেছেন, তাদের মতটা দেবে। এই যে দেখো, সম্পদের সৃষ্টির উপাদান অনুসারে সম্পদ কি? প্রাকৃতিক সম্পদ এবং মানবিক সম্পদ। এখান থেকে বলে দিই, প্রাকৃতিক সম্পদ এবং মানবিক সম্পদ প্রকৃতিতে স্বাভাবিকভাবে সৃষ্টি হয়। যেমন সৌর কিরণ, এখানে করণ করেছে, সৌরকরণ, সৌর কিরণ, জল, বাতাস, এইগুলো আমরা সৃষ্টিও করতে পারি না, ধ্বংসও করতে পারি না, শুধু কি করতে পারি? উপভোগ। শীতকালে বলি না, সূর্যের আলো কি আরাম লাগছে, সূর্যের না, শীতকালে আমরা সুন্দরভাবে সূর্যের আলোয় বসে থাকি, আরাম লাগে। সেই সূর্যের আলোকে আবার রাগ লাগে গ্রীষ্মকালে, টিক্কি জ্বলিয়ে দিলে, হ্যাঁ, টিক্কি জ্বলিয়ে দেবে। বুঝতে পেরেছ? আর মানবিক সম্পদ কি? মানুষের সম্পদ কি? সেটা হচ্ছে কি, ব্যক্তি গোষ্ঠীবদ্ধ মানুষ সম্পদ সৃষ্টি এবং ভোগ করে মানুষ। আচ্ছা, কি প্রাকৃতিক সম্পদের উৎস বলতে কি বুঝি আমরা? প্রকৃতিকে। আর মানবিক সম্পদের উৎস বলতে কি? জনসংখ্যা, জনসংখ্যার মান এবং জনসংখ্যার চাহিদা। একটা জিনিস মনে রাখবে, এই মানব সম্পদ, জাপান হচ্ছে সব থেকে এগিয়ে মানব সম্পদে। ওরা প্রত্যেকটা মানুষই হচ্ছে কার্যকরী, উপযোগিতা সৃষ্টি করে। আর আমাদের এখানে যত মাতাল, যত বিড়িখোর, যত ইয়েখোর, চশমখোর, সব ওটা আমাদের এখানে আছে। বুঝতে পেরেছ? আমরা মানুষ বটি, ঠিক আছে, কিন্তু উপযোগিতাকেও সৃষ্টি করি না, আমরা সমাজে কাজে লাগি না। বুঝতে পেরেছ? আমাদের সমাজে কলঙ্ক আমরা, এইখানে একটা আছে। বুঝতে পেরেছ? তা এই রকম ব্যাপার কিন্তু রয়েছে। এবং বন্টন কি? প্রাকৃতিক সম্পদ বন্টন। যেমন প্রাকৃতিক সম্পদের পরিবেশের বৈশিষ্ট্যের ওপর এই সম্পদের
বন্টন নির্ভরশীল। আচ্ছা, আর সম্পদ হিসাবে মানুষের বন্টন ভিন্ন। সম্পদ হিসাবে মানুষ একই প্রকার নয়। এই বলছি বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের। তোমার একরকম উপযোগিতা, তুমি একরকম সৃষ্টি করতে পারবে, আমার কাছে উপযোগিতা একরকম পাবে, ওর কাছে উপযোগিতা আর একরকম পাবে। সবাই তো সমানভাবে বড় হয় না, বা সবাই সমানভাবে গ্রহণও করতে পারি না সব জিনিসটা। প্রকৃতি এর ব্যবহার মানুষের শিক্ষা, কারিগরি জ্ঞান, কর্মক্ষমতার উপর নির্ভর করে। প্রাকৃতিক সম্পদ, দেখো প্রকৃতির যে সম্পদগুলো আমরা গ্রহণ করব, আমরা যদি ধরো কয়লাটা রয়েছে সম্পদ, সেই কয়লাটা ধরো ওপর থেকে খুঁড়তে যাই, এবার তলাতে ধরো খাল করে যদি আমরা মানে কুড়ি, অনেক সময় কি হয়, কয়লা চাপা পড়ে মানুষ মারা যায়, কয়লা খনিগুলো বসে যায়, ধস নামে। এইগুলো যদি আমরা বুদ্ধি খাটিয়ে আমরা যদি যন্ত্রাংশ ব্যবহার না করে ব্যবহার করি, তাহলে সেই সম্পদই আমাদের কাছে কি হয়ে যাবে, বিপর্যয় হয়ে যাবে। এইটা কিন্তু মাথায় রেখো। সম্পদ অনেক সময় বিপর্যয়ের কারণ হয়, দুর্ঘটনা ঘটায়, বুঝতে পেরেছ? হ্যাঁ, এইটাকে আমাদের কিন্তু সঠিক নিয়মে সম্পদের আহরণ করতে হবে, আহরণ করতে জানতে হবে, নাহলে সম্পদই বিপজ্জনক হবে আমাদের পক্ষে। এই যে আমি একটা গাড়ি নিলাম, গাড়িটা ধরো চালাতে জানি, সে বেমালুম মেয়ে দেখানোর জন্য চালাচ্ছি, হ্যাঁ, না মেয়ে আমাকে দেখতে পাচ্ছে, না আমি মেয়েগুলোকে ভালো করে দেখতে পাচ্ছি, এত স্পিডে আছি আর কি। ফলে কি হচ্ছে, সেই সম্পদই আমাকে কিন্তু সোজা স্বর্গে পাঠিয়ে দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, বলো হরি। ফলে কি, সম্পদটাকে সঠিক ব্যবহার আমাদের করতে হবে, নাহলে জীবনটা লেরুয়া হয়ে যাবে। বেশ, এই অবধি থাকলো। পরের দিন আমরা জানবো পুনর্ভব সম্পদ, অপুনর্ভব সম্পদ সম্পর্কে ডিটেলসে জানবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, এবং ক্লাস তোমরা যদি কোনো বুঝতে অসুবিধা করো, অফলাইনে যারা রয়েছে জিজ্ঞেস করবে, অনলাইনে যারা রয়েছে, ইউটিউবে যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।